ডেভিড বেকহাম ফুটবল ইতিহাসে সবচেয়ে আইকনিক নামগুলোর একটি। সেই বেকহাম যখন ইউনাইটেডের প্রাণভ্রমরা, তখন তিনি একটা ম্যাচের আগে নিউ হেয়ার কাট দেন এবং তিনি প্র্যাকটিস করতে যান মাথায় ক্যাপ পরে। কোচ অ্যালেক্স ফার্গুসন তাকে ক্যাপ খোলার কথা বললেও তিনি সেটাতে রাজি হন না। এতে রেগে গিয়ে কোচ একটা পানির বোতলে লাথি মারেন আর সেই বোতলটা গিয়ে বেকহামের মাথায় লাগে। এ নিয়ে কোচ এবং বেকহামের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, একটা মনোমালিন্য তৈরি হয়। তখন ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড ডিসিপ্লিনকে বেকহামের স্টারডমের চেয়ে বেশি মূল্যায়ন করে এবং যেহেতু বেকহাম ডিসিপ্লিন অমান্য করেছেন, ডিসিপ্লিন মানেননি, তিনি নিজেকে ডিসিপ্লিনের ঊর্ধ্বে, তার স্টারডম ক্লাবের চেয়ে ঊর্ধ্বে বিবেচনা করেছেন, তাই তাকে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবল করে দেয় এবং সিজন শেষে তারা তাকে সেল করে দেয়। পরবর্তী সময় ইউনাইটেডের সাফল্য বা ব্যর্থতার গল্পটা আমরা সবাই জানি। ম্যানচেস্টার ইউনাইটেড পরবর্তী সময় ইউসিএল জিতেছে, লিগে দাপট দেখিয়েছে এবং তারা দারুণ সফল ছিল। বাংলাদেশ জাতীয় দলের একজন কোচ ছিলেন ডিডু নামে। তিনি কোচ হয়ে আসার পর বাংলাদেশের ফুটবলারদের ফিটনেস দেখার পর তাদের খাবারটা একটু নিয়ন্ত্রণ করতে চাইলেন। তিনি তাদেরকে ভাত না খেয়ে রুটি খাওয়ার জন্য বললেন এবং বাংলাদেশ ফুটবল দলের তৎকালীন সময়ে যেসব স্টার প্লেয়াররা ছিলেন তারা এ নিয়ে একটা সিন্ডিকেট করে ফেলেন। কোচের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করতে শুরু করেন, এই কোচের আন্ডারে তারা খেলবেন না। সেখানে কোচের একমাত্র দোষ ছিল তাদের ফিটনেসের জন্য তাদেরকে জোর দেয়া, ফিটনেসের জন্য তাদের উপরে একটু কড়া হওয়া। এতে তাদের প্রচন্ড রকম ইগোতে লাগে এবং তারা কোচের বিরুদ্ধে প্রোটেস্ট করে শেষ পর্যন্ত বোর্ডও কোচকে তাড়িয়ে দেয়। বোর্ড ওই মুহূর্তে ডিসিপ্লিনের চাইতেও ঊর্ধ্বে স্থান দেয় প্লেয়ারদের স্টারডমকে, যেটার রেজাল্ট ছিল বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশ ফুটবল এরপরে শুধুমাত্র তলানিতেই গিয়েছে এবং একটা সময় 200 এর আশেপাশে র্যাঙ্কিংয়ে তারা ঘোরাঘুরি করত। কিছুদিন আগে বাংলাদেশ নারী ফুটবল দলে অনেকটা একই রকম একটা ঘটনা ঘটে যায়, যেখানে সানজিদা, কৃষ্ণা, সাবিনা প্রমুখ খেলোয়াড়রা প্র্যাকটিসে যতটা মনোযোগী থাকতেন তার চেয়ে বেশি মনোযোগী থাকতেন প্র্যাকটিসের ভিডিও ক্লিপ ধারণ করায়, যাতে পরবর্তীতে তারা সেটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন। এ নিয়ে কোচ বাটলার যখন তাদের উপর একটু কড়া হন, তাদেরকে এটাতে নিষেধ করে, তখন ব্যাপারটা তাদের প্রচন্ড রকম ইগোতে লাগে এবং তারা নিজেদের স্টারডমকে সমস্ত ডিসিপ্লিনের ঊর্ধ্বে, কোচের অনুশাসনের ঊর্ধ্বে বিবেচনা করেন এবং কোচের বিরুদ্ধে তারা প্রটেস্ট শুরু করে দেন। বিভিন্ন রকম অভিযোগ এনে প্রেস কনফারেন্সকে কোচকে তারা ভিলেন বানানোর চেষ্টা করেন। তবে মজার ব্যাপার হলো বাংলাদেশ নারী দলের যে বোর্ড, তারা কিন্তু তখন প্লেয়ারদের স্টারডমের চাইতে ডিসিপ্লিনকে অধিক মূল্যায়ন করে এবং বাটলারের উপরই তারা আস্থা রাখে। পরে বাটলার তাদেরকে বাদ দিয়ে নতুন সব খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়ে ইতিহাস রচনা করে ফেলেছেন। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ক্যান ইউ ইমাজিন, বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে, যেটা আমাদের জন্য প্রচন্ড রকম গর্বের একটা ব্যাপার। এছাড়াও সেখানে যদি তারা টপ 6-এ থাকতে পারে তাহলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সরাসরি খেলবে। টপ 6-এ না থাকতে পেরে যদি টপ 8-এও থাকে তাহলেও প্লে অফের মাধ্যমে কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। এছাড়াও সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে যাবে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং ফর বাংলাদেশ ফুটবল টিম। এখানে তিনটা গল্প থেকে লক্ষণীয় ব্যাপার হলো, ইংল্যান্ডে হোক বা বাংলাদেশে, ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে কোনো স্টারডমের চেয়ে, যে কোনো লিগাসি চেয়ে ডিসিপ্লিনকে যখন অধিক মূল্যায়ন করা হয় তখনই সাফল্য আসে। আর যখন ডিসিপ্লিনকে ব্রেক করে স্টারডমকে অধিক মূল্যায়ন করা হয় তখন কিন্তু ব্যর্থতাই আসে। সো ডিসিপ্লিন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট।